নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো ধনুরাশি এবং ধনুরাশির যে রাশিপতি বা লগ্নপতি দেবগুরু বৃহস্পতি 15 মে মিথুন রাশিতে সঞ্চার করবেন, অর্থাৎ লগ্নের বা রাশির সপ্তমভাবে সঞ্চার করবেন। তো এই সঞ্চারের ফল কি হবে ধনুরাশির ওপরে, এই বিষয়ে আজকে আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা করব, খুব সংক্ষেপে টু দ্য পয়েন্ট যেটা বলার সেগুলো বলে শেষ করার চেষ্টা করব। একটু মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনলে আমি যা বলতে চাইছি আশা করি সবটাই বোঝা যাবে। আচ্ছা, এবারে তাহলে সপ্তমভাবে লগ্নপতি গেল, একবারে সমসপ্তম। এদিকে ধনু, ওই ঠিক উল্টো দিকে থাকবে বৃহস্পতি, আর ওদিকে মিথুন। তাহলে মিথুন রাশিতে থাকবে আমাদের দেবগুরু মানে লগ্নপতি। এখন কবে এটা হবে? 15 মে 2025 তিনি আসবেন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, মানে 6 নম্বর থেকে 7 নম্বর ঘরে আসবে। তো যখনই আসবেন মিথুনে, তখন কি হবে? মৃগশিরা নক্ষত্রে তিনি চলে আসবেন। তিনি এখনো আছেন, কিন্তু মানে এখন ষষ্ঠভাবে আছেন। তো এখন সপ্তমভাবে এসেও কিন্তু সেই মৃগশিরা নক্ষত্র, যা কিনা মঙ্গলের নক্ষত্র, সেই নক্ষত্রে আসবেন এবং তার ডিগ্রি হবে 0। তার মানে এসেই তিনি ফল দিতে পারবেন না, একটু সময় লাগবে তাকে। ডিগ্রিটা তিনি পাবেন সঠিকভাবে একটু, তখন থেকে তিনি ফল দিতে শুরু করবে। এবং তার থেকেও বড় কথা, তিনি যে নক্ষত্রের আছেন সেই নক্ষত্রের অধিপতি মঙ্গলদেব এখন নিচস্থ হয়ে আছেন, তাই তারও বল নেই। তাই নক্ষত্রের অধিপতির বল না থাকার দরুন কি হবে, তিনিও ঠিকমতো ফল দিতে পারবেন না, চাইলেও পারবেন না। এরপরে যেটা বলবো যে 15 মে থেকে 13 মে পর্যন্ত তিনি থাকবেন মৃগশিরা নক্ষত্রে। তারপর তিনি চলে যাবেন 14 জুন আদ্রা নক্ষত্রে, রাহু নক্ষত্র 14 জুন। তারপর 13 আগস্টে চলে যাবেন পুনর্বসু নক্ষত্রে। তিনি থাকবেন 1 বছর, অর্থাৎ 2026 সালের 2 জুন তিনি যাবেন কর্কট রাশিতে। তাহলে মিথুনে থাকবেন কদিন? 1 বছর 15 দিন। তো এই সময়কালে বৃহস্পতি ধনুরাশির প্রত্যেকটা মানুষকে, ধনুরাশি ধনুলগ্ন প্রত্যেকটা মানুষকে কেমন ফল দেবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। যদি ধনু রাশি হয় বা অন্য লগ্ন হয়, অন্যান্য লগ্ন মানে ধরা যাক ধনুরাশি মীন লগ্ন এরকম যদি হয়, তাহলেও কিন্তু আমি যা বলবো সেগুলো কিন্তু অনেকটা মিলবে। যাই হোক, আমি সমস্ত রাশির জন্য আলাদা করে দেব, শুধুমাত্র বৃশ্চিক আর ধনুর জন্য আমি দিলাম একটু আলাদা আলাদা করে, একসঙ্গে সব পাঁচ করে অন্য রাশির জন্য দেব একটা ভিডিও। যেটা বলছিলাম, 15 মে, আবার এদিকে 14 জুন থেকে 12 আগস্ট। তাহলে এই যে 14 জুন থেকে 12 আগস্ট, এই মুহূর্তটা থাকবে চ্যালেঞ্জের মুহূর্ত। কেন? ওই জন্যই যে দেবগুরু বৃহস্পতি রাহু নক্ষত্রে থাকবে, আদ্রায় থাকবে। সেই সময় মানে অ্যাকচুয়ালি কি হবে, গুরু অশুদ্ধ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি তিনি রাহুর সঙ্গে থেকে গুরুচণ্ডাল দোষে দুষ্ট হবেন। তাহলে কি হবে, তখন তিনি রাহুর আকার ধারণ করবেন, রাহুর স্বরূপ ধারণ করবেন, রাহুর মতো ফল দেওয়ার চেষ্টা করবেন। আর রাহু তোমাদের আছে কোথায়? তখন রাহু তোমাদের থাকবে তৃতীয়ভাবে মানে 3rd হাউসে, অর্থাৎ কুম্ভ রাশিতে তখন থাকবে। তো সেটা অন্য কথা। এখন রাহুর কথা পরে বলবো কোনো একটা পরের ভিডিওতে। এবারে এখন যেটা বলছি সেটা হলো, প্রথমত সপ্তমভাবে বৃহস্পতি, এটা কি ফল দেবে? সপ্তমভাবে বৃহস্পতি, আমি প্রথমে অবস্থান ফলটা বিচার করব, বৃহস্পতির অবস্থান ফল, তারপরে দৃষ্টি ফল। তো এরকম করে আমি আবার বলি যে এই যে 13 আগস্ট তিনি নিজের নক্ষত্র পুনর্বসুতে আসবেন, তো তখন তিনি এরপরে সেখানেও কয়েকদিন থাকবেন, কয়েক মাস থাকবেন। তারপর আবার তিনি পুজোর ওই সময়কালে বা পুজোর ঠিক পরে একটা কোনো সময়ে তিনি বক্রী হবেন। তিনি বক্রী হয়ে আবার কর্কটে ফিরবেন, আবার মার্গী হবেন, আবার মার্গী হয়ে মিথুনে যাবেন। এরকম অ্যাক্টিভিটি তিনি আগামী 1 বছরে করতে থাকবেন। তো সেটা কোনো ব্যাপার নয়। যখন বৃহস্পতি
আবার আগামী দিনে বক্রি হবে, তখন আবার অন্য একটা ভিডিও এনে সেই বিষয়ে ফল বিচার করে বলবো। কিন্তু এখন আমি শুধুমাত্র যে আমরা ধরে নেব যে বৃহস্পতি মিথুনে আছে এবং মিথুনে থেকে মার্গী আছে, মার্গী এবং তার গতি স্বাভাবিক আছে, তিনি স্বাভাবিকভাবে ফল দেবেন। এবং মোটামুটি আমরা ধরে নেব যে এই যে ফল আমরা বলছি, বক্রি না হওয়া পর্যন্ত এই ফলটা কার্যকর হবে। ঠিক আছে, এটা হলো মেন ব্যাপার। বক্রি হলে একটু ফলের হেরফের হবে, তারপর আবার যখন মার্গী হবেন তখন অন্যরকম ফল, যে নক্ষত্রে তিনি আবার তখন থাকবেন সেই নক্ষত্র অনুযায়ী ফল হবে। তো এখন আমি এই মিথুনে মার্গী আছে এই ভেবে ফল বিচার করার চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনতে হবে কেমন, তাহলে বুঝতে পারা যাবে যে সত্যি আমাদের রাশি বা লগ্নপতি দেবগুরু বৃহস্পতি আমাদের ভালো করবে কি মন্দ করবে। ধনুরাশিকে বলে রাখি যে তোমাদের সব থেকে একটা আমি বলবো নেগেটিভ একটা কোয়ালিটি মানে গুণ, সেটা হলো প্রথম যে কোনো কাজ শুরু করার প্রথম দিকে তোমাদের খুব উদ্যম থাকে, উৎসাহ থাকে, বড় চঞ্চল তোমরা। তাহলে কি হয়, প্রথম দিকে খুব উৎসাহ উদ্যম থাকে তোমাদের কাজের মধ্যে, মাঝপথে গিয়ে ছেড়ে দাও, আশা হারিয়ে যায়, সেই কাজটা শেষ করা যায় না। খুব একটা বাজে মানে বিভিন্ন রকম বাজে গুণ একটা, এটাকে যতটা সম্ভব যদি কমানো যায় তাহলে জীবনে একটু সাকসেস খুব তাড়াতাড়ি হওয়া যায়, এটা মাথায় রাখলে ভালো হয়। যাই হোক, তো এই আজকের এই বিষয়টার ক্ষেত্রেও তাই বলবো যে মন দিয়ে শুনতে হবে পুরোটাই, একদম মাঝপথে ছাড়লে হবে না, তাহলে বুঝতে পারা যাবে যে কি বলতে চাইছি। অনেক পণ্ডিত আছে আবার এই ধনুরাশির, আবার আমাকে বলছে কমেন্ট করে যে আমার নাকি হ্যাঁ কি বলবো, এটা কম ওটা কম, কি বলবো, মাস্টার ওস্তাদ অনেক রকম আছে, বাপরে বাপ, বলবে কেউ বলবে সব মানে 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 এমন সব কমেন্ট করবে, বিশাল ওস্তাদ, বাপরে বাপ। যাই হোক, আমি ফিরে যাচ্ছি রাশিফলের এই কথায়। রাশি মানে আমাদের মিথুন রাশিতে দেবগুরু আসছেন, কি ফল দেবেন। ফল হচ্ছে প্রথমত অবস্থান ফল বিচার করব, সেটা আমি বলেছি। তো আমি আগে অবস্থান বিচার করছি, এই অবস্থান ফল বিচার অর্থাৎ সপ্তম ভাবে দেবগুরু থাকলে কি ফল দেয়। যে কোনো গ্রহ, শুভ গ্রহ সপ্তম ভাবে কিন্তু ভালো ফল দেয় না, বিশেষ করে দেবগুরু তো একদমই দেয় না। তো সপ্তম ভাব মানে আমাদের ব্যবসা আর দাম্পত্য, পার্টনারশিপ, সম্পর্ক, এগুলো ধরতে হবে। তো এইবার মানে দায়িত্ব, কর্তব্য, শুধুমাত্র দাম্পত্য ব্যবসা নয়, অনেক আরো অনেক কিছু, সপ্তম ভাব মানে আরো অনেক কিছু। তো এইটুকু যদি ধরে নিই যে দায়িত্ব, কর্তব্য, আত্মীয়তা, সম্পর্ক, দাম্পত্য, তারপর হচ্ছে যে ব্যবসা বা পেশা, তো এইগুলো যদি আমরা একসঙ্গে ধরি, সেগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা জিনিস, অর্থাৎ আমাদের প্রাসঙ্গিক একটা জিনিস। তাহলে এখানে দেবগুরু আছেন মানেই হলো যে এই জায়গাটাকে তিনি হ্যাম্পার করবেনই করবেন, অর্থাৎ ব্যবসা, সম্পর্ক, দাম্পত্য, কর্তব্য, দায়িত্ব সম্বন্ধে একটু আমাদের আরো একটু বোঝা যেন বেড়ে গেল, দায়িত্ব যেন বেড়ে গেল, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে যেন আমাদের হাঁসফাঁস অবস্থা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়েই থাকবে। এরকম কিছু হবে না যে খুব মারাত্মক কিছু হবে, যে দাম্পত্য জীবনে কোনো অশান্তি নেমে আসবে না, এমন কোনো কাহিনী বা কাণ্ড হবে না যে ভয় পাওয়ার কারণ আছে বা চিন্তা করার কারণ আছে। কিন্তু তবুও বলছি মানে তবুও যেন মানে চলে যাবে, হবে এরকম গতি নিয়ে চলে যাবে, এরকম ব্যাপার মানে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলছি। ভারী গ্রহ যদি কোনো ভাবে আসে, সেই ভাবটাকে এমনভাবে কন্ট্রোল করে দেয়, এমনভাবে মানে প্রভাবিত করে যে সেই ভাবটার গুণ নষ্ট হয়ে যায়। বৃহস্পতির মধ্যে ভারী গ্রহ এবং শুভ গ্রহ, সপ্তম ভাবে শুভ গ্রহ খুব বেশি ভালো ফল দিতে চায় না বা পারে না। এইবারে একটা মজার বিষয় হলো, আসার কথা হলো যে তিনি সপ্তম ভাবে থেকে তিনটে দৃষ্টি রাখবেন, সেটা হলো তোমাদের একাদশ ভাব তুলা রাশিতে তার পঞ্চম দৃষ্টি, লগ্নে সপ্তম দৃষ্টি এবং তৃতীয় ভাবে নবম দৃষ্টি। এই তিনটে ভাব তোমাদের উন্নত হবে এবং সমৃদ্ধ হবে। এইগুলোই হচ্ছে আশার কথা, মানে আনন্দের কথা, খুশির কথা। আর বাকি যে সপ্তম ভাবের কথা বললাম সেটা এখন নিষ্ক্রিয় থাকবে। নিষ্ক্রিয় মানে এরকম, ওই যে বললাম এই কর্তব্য করে যাওয়া, এখন ফল কবে পাবে এখন সে পরে দেখা যাবে, এরকম ব্যাপার। তো
অবশ্যই ভালো ফল পাবে, দায়িত্ব কর্তব্য পালন করলে ফল ভালো পাওয়াই যায়, কোনো সন্দেহ নেই, কিন্তু করতে হবে। এখন এরকম ভাবে যে এখন কোনো রেজাল্ট আশা করব না, তো এই হলো ব্যাপার। সুতরাং সবই চলবে ভালো, দাম্পত্য জীবন চলবে ভালো, টুকুর টুকুর করে এগিয়ে যাবে, ব্যবসাও তাই, কিন্তু ওই হচ্ছে হবে এরকম একটা গতি আসবে। এবং আত্মীয়তার ক্ষেত্রেও তাই, সবার সঙ্গে তাই, মানে অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও তাই, চলবে এরকম ব্যাপার। তো এই সপ্তম ভাবে থেকে আমাদের দেবগুরু কি করছে, এই দায়িত্ব কর্তব্য বাড়িয়ে দিচ্ছে। এবং এবার দৃষ্টি বিচার করব, দৃষ্টি বিচারে আমি আসছি পঞ্চম দৃষ্টি একাদশ ভাবে। তাহলে কি হবে, আমরা বলতে পারি যে আমাদের আয় ইনকাম বাড়বে। আমরা যে কোনো চেষ্টা বা কাজ যদি আমরা করতে পারি, আমরা আমাদের চেষ্টায় যে কোনো কাজ, আমরা আমাদের পেশা যাই হোক, ব্যবসা যাই হোক, আমাদের কাজ যাই হোক, যদি আমরা সেই কাজে এফোর্ট দিই 100%, তাহলে কিন্তু আমরা এবার কি হবে, আমরা সাকসেসফুল হব এবং সেখান থেকে আমরা লাভবান হব, আয় ইনকাম বাড়াতে পারবো, আয় ইনকাম করতে পারবো। এটা আয় ভাবের একটা ফল বললাম। এরপরে বলবো পঞ্চম ভাবে আরো অনেক কিছু আছে। পঞ্চম ভাব প্রথমত এটা হচ্ছে যে তোমাদের একাদশ ভাব, পঞ্চম দৃষ্টি একাদশ ভাবে মানে হলো পুত্র থেকে লাভ, কারোর পুত্র লাভ, পুত্রের দ্বারা উন্নতি, তো এরকম ব্যাপার। উচ্চশিক্ষায় লাভ, উচ্চশিক্ষায় ডিগ্রি হাসিল হবে বা অর্জন হবে, প্রেম লাভ হবে। তো এই রকম সন্তান লাভ বলেছি আমি, তো সন্তান সে পুত্র পুত্রী যাই হোক না কেন লাভ হবে। তো এই একটা ভালো দিক এগুলো। তো সপ্তম ভাবে থেকে পঞ্চম ভাবটা খুব ভালো, তিনি ফল দিয়ে চলে যাবেন, অর্থাৎ অর্জন করিয়ে যাবে কিছু, যেটা এমন কিছু অর্জন করাবে যেটা মানে সারা জীবন থেকে যাবে, যার প্রভাবটা সারা জীবন থেকে যাবে। সেটা প্রেম হতে পারে, সম্পর্ক হতে পারে, নিজস্ব যোগ্যতা হতে পারে, আর্থিক অবস্থা উন্নতি হতে পারে, সন্তান হতে পারে, সেটা যা কিছু। এবং শিক্ষা, যেটা বললাম, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা দ্বারা আমরা এমন উপকৃত হব যে সেগুলো নিয়ে আমরা চলে যাব, জীবনে সেটেল হব এবং বিদেশও যেতে পারি, এরকমও অবস্থা দাঁড়াবে। যাই হোক, চলে যাব পরবর্তী দৃষ্টিতে। সপ্তম দৃষ্টি আছে আমাদের লগ্নেই। তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের আগামী 1 বছরে কোনো চিন্তা নেই। তাহলে আমাদের যে একটা সমস্যা আছে ধনুরাশির, মাঝে মাঝে পেটের প্রবলেম হয়, তো তো এইটা থেকে সাবধান থাকতে হবে, পেটের প্রবলেম, তো লিভারের সমস্যা এগুলো হতে পারে, তো এগুলো থেকে সাবধান থাকতে হবে। বিশেষ করে যখন দেবগুরু বৃহস্পতি রাহু নক্ষত্রে যাবে, তখন এই সমস্যাগুলো বেশি করে বাড়বে। যেমন এই পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজমের সমস্যা এগুলো হতে পারে, তো এগুলো থেকে সাবধান তখন থাকতে হবে। আর মঙ্গলের নক্ষত্রে যখন থাকবে তখন তো পঞ্চমপতি নক্ষত্র, পঞ্চমপতি থেকে আমরা কি ফল পাবো তখন মঙ্গলের দ্বারা কি ফল পাবো, মঙ্গল এখন অষ্টমে আছে আর আমাদের পঞ্চমপতি হয়ে অষ্টমে আছে। তাহলে আমি বলেছি সন্তান দ্বারা উপকৃত হব, সন্তানের হঠাৎ ভাগ্যোদয় হবে, তো হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে, এরকম অনেক কিছু ঘটনা ঘটবে যেগুলো আমাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। এবং সপ্তম দৃষ্টিটা আমি বললাম, সপ্তম দৃষ্টিটা আমাদের সমস্ত রকমের ডেভেলপমেন্ট করবে, আত্মিক উন্নতি, সার্বিক উন্নতি। লগ্ন, যেহেতু লগ্ন মানে হচ্ছে যে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু আমার জীবনের সঙ্গে জড়িয়ে আমার সব কিছু, তাহলে আমার সব কিছু উন্নতির দিকে যাবে। উন্নতির দিকে যদি আমি নিয়ে যাই, তাহলে আমি অবশ্যই উন্নতি করতে পারবো সমস্ত জগতের ক্ষেত্রে, মানে আমার জীবনের সঙ্গে যা জড়িয়ে আছে, আমার জগৎ যতটুকু ততটুকু উন্নতি আমি করতে পারবো, এইটাই হলো আসল কথা। তাহলে শরীর স্বাস্থ্য হতে পারে, ব্যক্তিত্ব হতে পারে, তো সবকিছু একটা ডিসিপ্লিন লাইফ লিড করলে আমরা এই আগামী 1 বছরে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং আত্মিক দিক থেকে অনেকটা উন্নত হতে পারবো। চলে যাচ্ছি পরবর্তী দৃষ্টি, সেটা হলো নবম দৃষ্টি, সব থেকে ইম্পর্টেন্ট দৃষ্টি, সব থেকে ভালো একটা দৃষ্টি, সেটা শুভ দৃষ্টি। বৃহস্পতির নবম দৃষ্টিকে বলা হয় অমৃতের সমান। তো নবম দৃষ্টি, যেটাকে আমরা ধর্মের দৃষ্টি বলি, কর্তব্যের দৃষ্টি বলি, আধ্যাত্মিকতা দৃষ্টি বলি। তো তৃতীয় ভাব আমাদের চেষ্টা, বাহুবল, প্রতিভা, আমাদের যোগাযোগ মাধ্যম, সমাজ, আত্মীয়, ভাই বোন, পাড়া প্রতিবেশী, এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে। এখন তৃতীয়ভাবে আমাদের নবম দৃষ্টি পড়ছে গুরুদেবের। তো কি হবে এটাই যে আমি আমার বাহুবলের দ্বারা, নিজস্ব যোগ্যতায়, চেষ্টায় আমরা কি করব, আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারি, ধর্ম লাভ করতে পারি। তো কেউ বলতে পারে ধর্ম নিয়ে আমি কি করব, পেট ভরবে? তো ঠিক কথা, ধর্ম নিয়ে পেট ভরবে না, কিচ্ছু লাভ নাই। আধ্যাত্মিক উন্নতি অনেকেই তো করে, পেট ভরবে না। ধর্মও পেট ভরাতে পারবে না, তার ক্ষমতাও নেই।
কিন্তু যেটা হবে, যেটা উচিত না কি না, ওই যে বললাম, আমাদের কাজ, আমাদের সেই পরিশ্রম, অনেক দিন পর যে আমরা পরিশ্রম করেছি, যে পরিশ্রমগুলো আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি, সেই পরিশ্রমের সঠিক ফল এবার পাবো, সেই পরিশ্রমের মূল্যায়ন হবে। সবাই আমাদের সেই প্রশংসা করবে, আমাদের কাজের প্রশংসা করবে, আমাদের পাশে থাকবে, পাশে দাঁড়াবে। এই ব্যাপারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবার জন্য, এবং এইটাই হবে এবার। তার মানে আমাদের বহুদিনের স্বপ্ন পূরণ হবে, ভালো একটা ইচ্ছা, মানে এগুলো অনেকেরই থাকে যে আমার থার্ড হাউস যোগাযোগ বাড়াবে, এমন যোগাযোগ বাড়াবে, সেটা হতে পারে আধ্যাত্মিক পথে যারা আছো তারাও উন্নত গুরু পেয়ে যাবে, তো এরকমও হবে। আবার যারা গাইড চাও, মেন্টর চাও লাইফে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য, ভাগ্য চেঞ্জ করার জন্য, তারা মেন্টর গাইড পাবে, ফিলোসফার পাবে, এরকম অনেক কিছু ঘটবে যা তোমাকে জীবনকে, মানে তোমার জীবনকে আধ্যাত্মিকতার পথে এবং পার্থিব ভোগবিলাসের পথেও নিয়ে যাবে। যার যেমন রুচি তার তেমন লাভ হবে এবং সে সেদিকে যেতে পারবে এই থার্ড হাউসের নবম দৃষ্টির জন্য। কি বললাম, কেউ যদি আধ্যাত্মিক গুরু চায় সে পেয়ে যাবে, কেউ যদি কর্পোরেট গুরু চায় সে কর্পোরেট গুরু পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, এটা একটা হবেই, ডেফিনেটলি এটা হবে। সব থেকে বড় কথা, আমরা যে কোনো স্টুডেন্ট যদি একদিন পড়াশোনা করেছে, খুব পড়াশোনা করেছে, তো সে ফল পাবে। কোনো গবেষক অনেক দিন ধরে গবেষণা করে আসছেন, তিনি এবার গবেষণার ফল পাবেন। এরকম দীর্ঘদিন ধরে চলে আসা যে কর্মগুলো, তো তারা এবার সেই ফলগুলো পাবে। এরকম অনেক আছে যে চাইছে যে আমার ব্যবসাটা বহুদিন ধরে মানে চেষ্টা করে যাচ্ছি গ্রো করার জন্য, তো এবার তাদের ব্যবসা গ্রো হবে, তাদের সঞ্চয় গ্রো হবে। তো এরকম অনেক কিছু ঘটবে, যেমন যার জীবন ও ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। কারণ নবম ভাবটা হচ্ছে ভাগ্য ভাব, ধর্ম ভাব। তাহলে ভাগ্য পরিবর্তন করবেই আমার নিজস্ব প্রচেষ্টা ও বাহুবল, এটা হলো আসল কথা। তাহলে আবার বলছি, এটাও কম কথা নয় যে আমাদের পরিশ্রম হবে, সার্থক স্বপ্ন হবে পূরণ। তাহলে এই সুযোগগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি আগামী একটা বছরে আমাদের সামনে হাজির করবে। আরেকটা কথা বলছি, এই যে ধনুরাশির এই যে ভালো দিন শুরু হচ্ছে, এটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে, কারণ এর পরের বছরই আবার তোমাদের রাশি বা লগ্নপতি হবে উচ্চস্থ মানে একেবারে কর্কটে থেকে অষ্টম ভাবে থেকে উচ্চস্থ অবস্থা পাবে। তখন তোমাদের জীবনে আবার যার যা পরিবর্তন হবার সে তখন বলা যাবে, আলোচনা করব। এবং তখন তো উচ্চস্থ অবস্থায় মানে শুভ ফলে বৃদ্ধি হবে, কোনো চিন্তা নেই। হঠাৎ করে অনেকের জীবন বদলে যাবে তখন। তো এই যে বদলাবে, তো সেটা একদিনে নয়, অনেক দিন ধরে। তো এই এখন থেকে সেটা শুরু হবে। তো অনেকেরই ভাগ্য ও জীবন বদলাবে, একদম ডেফিনেটলি বদলাবে, তোমরা দেখে নিও। আর খুব কম পরিশ্রমের দ্বারা দৈব কৃপায়, গুরুর কৃপায় তোমাদের সাফল্য লাভ নিশ্চিত এই আগামী এক বছরে। বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যে যার ফিল্ড, যেটা যার পথ, সেই পথে তারা খুব কম সময়ে এবং খুব কম প্রচেষ্টার মাধ্যমে তারা সাকসেসফুল হবে, তো লক্ষ্য লাভ করবে, এটাই হলো ব্যাপার। তাহলে এবার বলবো যে আমাদের রাহুল নক্ষত্রে যখন দেবগুরু থাকবে, তখন এই নক্ষত্র ব্যাপারটা একটু বলে যাই লাস্ট সময়ে, আর ভিডিও বড় করব না। তো রাহু সময়ে যখন থাকবে, তখন রাহু তোমাদের থার্ড হাউসে চলে আসবে, মানে 14 জুন তখন থার্ড হাউসে চলে আসবে, মানে আমাদের কুম্ভ রাশিতে চলে আসবে রাহু। তখন কি হবে, ওই রাহু মানে মায়া বা ছল করায়, ভুল পথ দেখায়, ভ্রান্ত ধারণা তৈরি করায় মনের মধ্যে, এই হলো ব্যাপার। তাহলে ওই রাহু তখন, আমরা যেহেতু থার্ড হাউস বলেছি, আমার প্রচেষ্টা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আমার বাহুবল, এবারে আমি এমন কিছু সিদ্ধান্ত নেব না যেটা অলিক কল্পনা বা অবাস্তব কোনো চিন্তা ভাবনা, সেটাকে বাস্তবায়িত করতে পারবো কি না সেটা সম্বন্ধে সঠিক চিন্তা ভাবনা, বিচার বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব, তবেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। না হলে কিন্তু ওই থার্ড হাউসে থাকা রাহুই কিন্তু আমাদের দিকভ্রান্ত করতে পারে। এটার বিষয়ে তোমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, অন্তত আগামী 1.5 বছর সতর্ক থাকতে হবে। ঠিক আছে, রাহুর ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। রাহু বড় মাস্টার, বড় জাদুঘর, বড় মায়াবী। তো যাই হোক, তার থেকে সাবধান তোমাদের অবশ্যই থাকতে হবে।
দেবগুরু অমৃত দিলেও রাহু কিন্তু অমৃত চুরিও করতে পারে, সেই বিষয়ে সাবধান অবশ্যই থাকতে হবে। যাই হোক, আমি আবার শুরু করছি। এই আমাদের দেবগুরু নিজের নক্ষত্র যখন থাকবে, মানে পুনর্বসু যখন থাকবে, তখন কেমন হবে, অর্থাৎ তার নিজের নক্ষত্র পুনর্বসু, এই নক্ষত্রে তিনি আসবেন 13 আগস্ট এবং অনেক দিন পর্যন্ত থাকবেন তিনি। তা প্রায় 2-3 মাস মতন থেকে আবার বক্রি হবেন অন্য নক্ষত্রে। তো সেটা অন্য ব্যাপার, তো তখন আমি আপডেট দিয়ে দেব। এখন যেটা হচ্ছে 13 আগস্ট থেকে যে পরিবর্তনটা শুরু হবে কয়েকটা মাসের জন্য, সেটা হলো যে নিজের নক্ষত্রে থাকবেন, সপ্তম ভাবে থাকবেন। এই যে সপ্তম ভাবে বললাম যে প্রথম দিকে যে ব্যবসা বাণিজ্যে বা ওই যে পার্টনারশিপ বা দাম্পত্য সম্পর্কে একটু ভাঁটা চলছিল, এইবার ভাঁটা থেকে জোয়ার আসা শুরু হবে এবার থেকে। তখন যেহেতু নিজের নক্ষত্র, নিজেরই মতন থাকবেন এবং তার লগ্নের শুভ দৃষ্টি আমাদের, তো এবার তখন যে ব্যাপারগুলো মানে এই যে মানে জুন, জুলাই এবং হচ্ছে যে মে মাসের কিছুদিন, আবার আগস্টের প্রথম কিছুদিন, এই যে 4 মাস যে একটা ঝামেলা হলো, বা 3 মাস যা হোক ব্যাপার, তো এই ঝামেলাটা চলছিল যেটা, সেটা আস্তে আস্তে আবার মেকআপ হতে শুরু করবে। তো এটা আর আগামী দিনে কোনো খারাপ জায়গায় যাবে না, সেটা নিয়ে চিন্তা নেই। তাহলে আমি বলবো যে আরেকটা কথা, যখন তিনি রাহুর নক্ষত্র ছেড়ে নিজের নক্ষত্রে প্রবেশ করবেন, তখনই কিন্তু আমাদের সঠিক ফলগুলো ফলতে শুরু করবে। না হলে এখন কিন্তু সেই রকমই ফল পাবেন না, কারণ পাওয়া যাবে না, মানে তিনি দিতে পারবেন না, কারণ তার ডিগ্রি এখন 0। আবার মঙ্গলের নক্ষত্রে আসবে, সেই মঙ্গলের মানে নক্ষত্র অধিপতি মঙ্গল এখন নিচস্থ, তাহলে ফল দেওয়ার ক্ষমতা এখনই তার হবে না। না আছে মঙ্গলের ক্ষমতা, না আছে দেবগুরুর ক্ষমতা। তাহলে কি হবে, ওই ওয়েট করতে হবে সেই সময়ের জন্য যে 13 আগস্ট। আমাদের তার আগে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, জমি তৈরি করতে হবে, যে জমিতে আমরা খেলবো, যে জমিতে আমরা যুদ্ধ করব, সেই জন্য আমাদের জমি তৈরি করতে হবে ততদিন পর্যন্ত। এসেই যে একবারে জীবন পরিবর্তন হয়ে যাবে, একদম তাই নয়। এই এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এসেই কোনো গ্রহ ফল দিতে পারে না। আর না পারার কারণ তো বললাম, অনেক কিছু আছে। এবার দেবগুরু রেডি হবে, হতে না হতেই চলে আসবে থার্ড হাউসে রাহু, ব্যাস। তাহলে কি হবে, ওই থার্ড হাউসটাকে রাহু আগে থেকে এসে পণ্ড করে দেবে। তো এই ব্যাপারটাও তো ভাবতে হবে, ও রাহু এসে গন্ডগোল করে দেবে। আর দেবগুরু তার কতটুকু ক্ষমতা, আমি কি বললাম, দেবগুরুর থেকে রাহুর ক্ষমতা বেশি ডেফিনেটলি, কারণ শুভ শক্তির থেকে অশুভ শক্তির ক্ষমতা বেশি। হ্যাঁ, জয়ী হয় শুভ শক্তি, এটা অন্য বিষয়। শুভ শক্তি লাস্টে জয়ী হয় বেশি, কিন্তু সেটা সত্যি কথা, কিন্তু ক্ষমতা অশুভ শক্তির বেশি। এই যে পচা আলু, একটা পচা আলু বস্তায় ঢুকিয়ে দাও, সব কোটাকে নষ্ট করে দেবে, গোটা মাঠকে নষ্ট করে দেবে। এই হলো এই অশুভ শক্তির ক্ষমতা, এই হলো ব্যাপার। তো শয়তানের ক্ষমতা বেশি ভগবানের থেকে, এটা আমি মানি। আমি বলছি না তো সবাইকে মানতে হবে। তো শয়তানি পারে আমাকে এক্ষুনি এই মানুষ থেকে অমানুষ করতে, কিন্তু ভগবান পারবে না। ভগবান আমাকে অমানুষ থেকে মানুষ করতে এখনই পারবে না, অনেক সময় লাগবে। এটা প্র্যাকটিক্যাল কথা বললাম, আমার ব্যক্তিগত মতামত বললাম, কেউ রাজি হোক না হোক কোনো ব্যাপার না। যাই হোক, তোমাদেরকে বলবো যে এই অবস্থায় মানে এই যে গোচরকালীন দেবগুরু বৃহস্পতিকে তোমাদের কি করতে হবে, আরো বলবান করতে হবে, গুরুতত্ত্ব আমাদের বাড়াতে হবে দেহের মধ্যে। তাহলে দেহের মধ্যে গুরুতত্ত্ব বাড়ালে রাহু তত্ত্ব কম হবে, শয়তানি শক্তি বা অশুভ শক্তি কম হবে। তো এবার সেটা কিভাবে হবে সম্ভব, আমরা কোনো রত্ন ধাতু এসব না যদি কিনতে পারি, বা যদি ওদিকে বিশ্বাস না করতে পারি, কোনো দরকার নাই রত্ন ধাতু নেবার, বা কোনো কিছু দরকার নাই। কোথাও হিরে রত্ন চুনি মানিক মারো গুলি, কি করতে হবে, সারে সকালবেলায় কিছু নয় কাঁচা হলুদ খেয়ে নাও, চিবিয়ে মারো একদম গুড় দিয়ে, আর না হলে শুধুই মেরে দাও, রোজ করো। স্ট্রং থাকবে লিভার, পেট, শরীর ভালো থাকবে, তো সব ভালো থাকবে। এইটা হলো আসল ব্যাপার। কি করতে হবে, হলুদ পোশাক পরতে হবে, হলুদ রঙের সুতো পরতে হবে, হলুদ তত্ত্ব গুরু তত্ত্ব বাড়াও, এটা শ্রী বিষ্ণুর রং, এটা ভগবানের তোমাদের যে ইষ্ট দেবতা তার রং, এটা এই রংটাকে সঙ্গে নিয়ে চলবে, এই তত্ত্ব নিয়ে চলবে সঙ্গে, সর্বত্র জয়ী হবে, সর্বদিকে সাফল্য লাভ করবে, সর্বসিদ্ধি পূরণ হবে। এই হলো ব্যাপার। তাহলে তোমরা সবাই ভালো থেকো, আগামী ভিডিওর জন্য ওয়েট করবে। এটুকু থাক আজকে, নমস্কার।